দিয়েছেন সেটাই এখনো পর্যন্ত শিরোধার্য, যদি না সুপ্রিম কোর্টের জাজমেন্টের বদল ঘটান। এবং ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী পুরোটাই বাতিল হয়ে গেছে এবং আবার তাদের সকলকে নতুন করে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা নির্ণয় করতে হবে সৎভাবে, কারণ সেটা যেন অসৎ প্রক্রিয়া না হয়। আপাতত আইনি চোখে এইটাই পরিস্থিতি। দুর্নীতি পরিচালিত হয়েছে সুনির্দিষ্টভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হচ্ছেন ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা কি বললেন, গোটা তৃণমূলের ওপরের তলার মাথারা সকলের দুর্নীতির সঙ্গে যুক্ত। আসলে তিনি ভাবছেন এবং তার দল ভাবছেন যে একজনকে মোটামুটি সাজা দিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে এত বড় জঘন্য নারকীয় হত্যাকাণ্ডে, সেই গভীর ষড়যন্ত্রটাকে আড়াল করে রাখতে ঠিক মতো তদন্ত হলে পরে এই ষড়যন্ত্র উন্মোচিত হবে। স্বাস্থ্যমন্ত্রী থেকে পুলিশ মন্ত্রী অনেকেই এর সঙ্গে যুক্ত আছেন বলে আমার আশঙ্কা। দেখুন, আমি বহুদিন থেকে বলে আসছি যে উন্মাদ, দুর্ভাগ্যজনক যে উন্মাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে বসে গেছেন। সেই উন্মাদের যা প্রলাপ তা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে রোজই শুনতে হবে। সব ওর পছন্দ না, কিন্তু উনি অনুপ্রেরণায় বাঘ জন্মায় এটা লিখতেও কোনো কুণ্ঠিত বোধ করেন না এবং ওর অনুগামীদের বলেন যে তোমাদের যদি সর্দি কাশি হয় চিকিৎসা করবে অনুপ্রেরণা দিয়ে। এইরকম একজন নার্সিসিস্ট মহিলা, মেগালোম্যানিয়াক ভারতবর্ষ ইতিপূর্বে দেখেনি। মুখ্যমন্ত্রী নবান্নে যাতায়াতের পেট্রোল জোগাড় করতে পারবেন না। তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ওবিসি, ডিএ, এসএসসি মামলা শুনানি। এই মামলাগুলোর ভবিষ্যৎ কি? মামলাগুলো হবে এরকম হয়, সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে হোক, মামলায় কোন একটা নির্দিষ্ট দিনে যে মামলা হয়ে যায় তার তো সম্ভব না, কারণ অনেকগুলো ঘটনা সামনে এসে যায়, অনেক পরিবর্তিত পরিস্থিতি সামনে এসে যায়, সে কারণে হয়তো দিন পরে। তবে একটা ইতিবাচক দিক, এই মামলায় খুব লম্বা লম্বা তারিখ পড়ছে না, সুতরাং আশা করা যায় 15 তারিখ কিংবা 16 তারিখের মধ্যে হয়তো এটা শুনানি হয়ে যাবে। স্যার, একটা প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন ক্ষেত্রেই, আমরা সেটা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেই হোক বা গোটা মানে রাজ্য জুড়ে, এই যে 26,000 এসএসসি চাকরিজীবীর ভবিষ্যৎ কি? দুর্নীতি ভরা একদম যে নিয়োগে যে যোগ্য অযোগ্য, এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছেন সেটাই এখনো পর্যন্ত শিরোধার্য, যদি না সুপ্রিম কোর্টের জাজমেন্টের বদল ঘটান। এবং ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী পুরোটাই বাতিল হয়ে গেছে এবং আবার তাদের সকলকে নতুন করে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা নির্ণয় করতে হবে সৎভাবে, কারণ সেটা যেন অসৎ প্রক্রিয়া না হয়। আপাতত আইনি চোখে এইটাই পরিস্থিতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হলো চার্জ গঠন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা তুলে ধরে বিচারপতি প্রশ্ন করতেই পুরোটাতে কাল্পনিক বলে উড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কাল্পনিক তো বলতেই হবে, এত বড় একটা দুর্নীতি। প্রাইমারি নিয়োগে তো আরো বড় দুর্নীতি, এসএলএসটি তে একটা দেখেছি আমরা দুর্নীতির বহর, প্রাইমারিতে আরো বড় দুর্নীতি। যাই হোক, সেটাও যখন শুনানি হবে তখন সমস্ত প্রকাশ্যে আসবে। আসলে গোটা রাজ্য সরকার পরিকল্পনা করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাজারের হাতে ছেড়ে দিয়েছিল। তার প্রাথমিক স্তর হচ্ছে এরকম চাকরি বিক্রি করা। এখন এটা অসৎ প্রক্রিয়ার চললে পরে সেখানে কিছু কিছু সৎ মানুষও তো শিকার হয়ে পড়েন। এই এসএলএসটির ক্ষেত্রে বা প্রাইমারি টিচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু হয়তো যোগ্য মানুষ সত্যি আছেন, কিন্তু তারা এই দুর্নীতির শিকার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে বলছেন, তাকে বলতে শোনা গেল যে আমি কোটানকোট বলছি অর্পিতা মুখোপাধ্যায়, আর তিনি বলছেন তিনি কিছুই জানতেন না, তিনি কোনো সরকারি পদেও ছিলেন না, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি জানেন না কোথা থেকে কি পাওয়া গিয়েছে, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন, তিনি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নন। সেটা তো এখন বিচারে আছে, বিচারাধীন আছেন, বিচারপতিরা খুঁজে বার করবেন, তদন্ত করবে, সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে তার থেকে প্রমাণ বেরোবে তিনি কিছুই জানতেন না, ওর বাড়িতে অতগুলো ক্যাশ টাকা পাওয়া গেল, কি করে পাওয়া গেল, অনেক প্রশ্ন জড়িত, সবটাই এখন বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। এই নিয়ে কোনো আগাম মন্তব্য করা আমার পক্ষে ঠিক না। স্যার, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তলকেও বিচারককে বলতে শোনা গেল যে বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করেছে। এর পাল্টা বিচারক কুন্তলকে বলেন যে এই সব কথা ধর্মতলায় গিয়ে বলবেন। আপনি কি বলবেন? ঠিকই তো বলেছেন, এখন তৃণমূলের এটা হচ্ছে রাজনৈতিক কৌশলরা সবকিছুর পেছনে এইসব বিজেপি করছে, যদিও বিজেপির সঙ্গে একটা গোপন গভীর আঁতাত আছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এইসব মেঠো কথা বলেছেন, তাই বিচারপতি সভাপতি বলেছেন যেগুলো ময়দানে বলবেন। বিচারালয়ে তো সব কথা বলা যায় না, বিচারালয়ে কথা বলতে গেলে তথ্য এবং তত্ত্ব এই দুটোর একটা সম্মিলিত যুক্তিসম্মত উপস্থাপনা দরকার হয়। স্যার, নিয়োগ দুর্নীতিতে
লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া মেনে প্রত্যেক অভিযুক্তের নাম করে তার বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ আনা হয়েছে তা পড়ে শোনালেন বিচারক। এরপর প্রত্যেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হলো যে তারা দোষী না নির্দোষ। প্রত্যেকে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। সদ্য ভেন্টিলেশনে কাটিয়ে ওটা কাকু জজকে দেখে বলেন আমি নির্দোষ। নির্দোষ তো বলতেই হবে, ওদের দাবি করতেই হবে নির্দোষ। ওরা কি করে বলবেন যে আমি দোষ করেছি? প্রকাশ্যে লিপস অ্যান্ড বাউন্সকে নিজের সংস্থা বলে দাবি করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কি আরো চাপ বাড়লো? দেখুন, দুর্নীতি পরিচালিত হয়েছে সুনির্দিষ্টভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হচ্ছেন ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বা কি বললেন, গোটা তৃণমূলের ওপরের তলার মাথারা সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের দেশ বলেই এখনো এরা হয়তো খানিকটা বাইরে আছেন, সাজাপ্রাপ্তর পথে যাত্রা শুরু করেননি। অন্যান্য দেশে হলে কবেই সাজাপ্রাপ্তি হয়ে যেত। আমেরিকাতে দেখেছেন আপনারা যে ট্রাম্পকে পর্যন্ত বিচারালয় তা দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন। একদমই। স্যার, আমার এবারের যে প্রশ্নটা, যে এবারে মানে আমরা দেখতে পেলাম যে ডিয়ার লটারি কাণ্ডে ইডির নজরে পুলিশ। কার নির্দেশে তদন্তে গাফিলতি পুলিশে? পুলিশ প্রশাসনকে তো ব্যবহার করা হয়েছে এই সমস্ত দুর্নীতি করবার জন্য। তা না হলে এত বড় দুর্নীতি হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের নজরে কখনো পড়েনি, এ তো হতে পারে না। তাদের নজরে ছিল, তাদের উপরে ইনস্ট্রাকশন ছিল যে আপনারা এসব ব্যাপারে মাথা গলাবেন না। স্যার, আমার শেষ কয়েকটা প্রশ্ন। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। শীর্ষ আদালতে এবার মামলা দায়ের করলেন খোদ নির্যাতিতার অভিভাবকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন তারা। সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি তার উল্লেখ সহ মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবারের একান্ত ঘনিষ্ঠ সদস্যরা। চলতি মাসে ট্রায়াল কোর্টে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সম্ভাবনা একদিকে, তার আগেই শুনানি চাইছে নির্যাতিতার পরিবার। যেতেই পারেন, যেটা তাদের অধিকার আছে, চাওয়া তারা চেয়েছেন। এখন বিচারালয় গেছেন, তারা বিচারপতিরা ঠিক করবেন। স্যার, তিলোত্তমার বাবা মার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়ে এদিন কুণাল ঘোষ, একদম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি আরজিকরের ঘটনা, তিনি বলছেন আরজিকরের ঘটনা ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই তার কড়া নিন্দা করেছি। আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন যে মৃত্যুদণ্ড হোক। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরেও ফেলেছিল। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেও বলছি তারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। এরপরই তার বক্তব্য যে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা অন্ধ তৃণমূল বিরোধিতা এবং তিলোত্তমার বাবা মায়ের আবেগ যন্ত্রণাকে মানে বিপথে চালিত করার জন্য এগুলো তাদের মানে মস্তিষ্ক প্রসূত। সাজা ঘোষণার মুখে বলছে নতুন করে তদন্ত চাই। তাহলে কেউ বা কারা ধৃত মানে সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর চেষ্টা করেছে, এই প্রশ্ন তুলেছেন তিনি। কি বলবেন? দেখুন, কুণাল বাবু একজন অস্থির মস্তিষ্কের মানুষ। তিনি সকালবেলা দল থেকে বহিষ্কৃত হন, বিকেলে দল ফিরে আসেন। এই পর্যায়ের মানুষ, তার কথার খুব বেশি মূল্য বা গুরুত্ব আমি দিই না। আসলে তিনি ভাবছেন এবং তার দল ভাবছেন যে একজনকে মোটামুটি সাজা দিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে এত বড় জঘন্য নারকী হত্যাকাণ্ডে, সেই গভীর ষড়যন্ত্রটাকে আড়াল করে রাখতে। ঠিক মতো তদন্ত হলে পরে এই ষড়যন্ত্র উন্মোচিত হবে। স্বাস্থ্যমন্ত্রী থেকে পুলিশ মন্ত্রী অনেকেই এর সঙ্গে যুক্ত আছেন বলে আমার আশঙ্কা। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বরাবরই কচি কাচাদের মাঝখানে থাকতে ভালোবাসেন। একদম বুধবার ধনধান্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বললেন যে আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে তিনি এখনো জন্মানি, তার জন্মদিন 5th জানুয়ারিও নয়, তার সত্ত্বেও উদযাপন তার পছন্দ নয়। কিন্তু কিভাবে এই দিনটি তার জন্মদিন হলো? মজার ছলে এদিন সেই গল্প বললেন মুখ্যমন্ত্রী, জানান তাকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন তার বাবা। এই সমস্ত গল্পের মধ্যে থেকেই সমস্ত সার্টিফিকেটে তার জন্মদিন 5th জানুয়ারি। কি বলবেন? দেখুন, আমি বহুদিন থেকে বলে আসছি যে উন্মাদ, দুর্ভাগ্যজনক যে উন্মাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে বসে গেছেন। সেই উন্মাদের যা প্রলাপ তা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে রোজই শুনতে হবে। উনি আজ পর্যন্ত যত বক্তৃতা করেছেন, যদি আপনারা সাজিয়ে নেন পরম্পরা অনুযায়ী, দেখবেন প্রলাপের কি মহিমা। স্যার, মুখ্যমন্ত্রী এদিন আরো বলছেন যে তার জন্মের সময় তো বাড়িতেই ডেলিভারি সিস্টেম ছিল, ফলত কারো পক্ষে সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে জন্মদিন, নাম কোনোটি তার পছন্দ নয়, একাধিকবার পাল্টে ফেলবেন বলেও ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে তার এসব ওর পছন্দ না। কিন্তু উনি অনুপ্রেরণায় বাঘ জন্মায় এটা লিখতেও কোনো কুণ্ঠিত বোধ করেন না, এবং ওর অনুগামীদের বলেন যে তোমাদের যদি সর্দি কাশি হয় চিকিৎসা করবে অনুপ্রেরণা দিয়ে। এইরকম একজন নার্সিসিস্ট মহিলা
মেগালোম্যানিয়াক, ভারতবর্ষ ইতিপূর্বে দেখেনি। স্যার আমার শেষ তিনটে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছি খুব কম, কারণ আমার গোটা শরীরটা একটা জীবন্ত লাশের মতো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার খাইনি সিপিআইএম এর আমলে। কাজে সেই সময়টা যেতে ভয় পেতাম বিশ্ববিদ্যালয়ে। তারপরে 2 বছর এমএ ক্লাসের মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। যখন আমি এলএলবি করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। আদ্যপান্ত মিথ্যে কথা বলতে যিনি অভ্যস্ত তার প্রত্যেকটা কথাই মিথ্যায় পরিপূর্ণ। এসব কথা পাগল ছাড়া কেউ শোনে না, এটুকু বলতে পারি। স্যার আমার সেই দুটো প্রশ্ন মুখ্যমন্ত্রীকে নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে, আমি যখন হাঁটি না তখন আমার ব্রেন চলে না। মনে হয় কি যেন একটা করছি না, ফাঁকিবাজ লাগে। এইগুলো এই সমস্ত কথাগুলোকে পাগলের কথা ছেড়ে দেখে মনে করে প্রলাপ। দেখুন, আমি বারবার বলতে চাই না, খারাপ লাগে, আমি যা ধারাবাহিকভাবে বলে আসছি সেগুলো যদি আপনারা সংকলন করেন তাহলে দেখবেন যে কিভাবে প্রলাপ বকেন, কেন প্রলাপ বকেন, তার মস্তিষ্কের যে বিকৃতি আছে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটনার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনা করা কিছু না। শেষ প্রশ্ন একটা, রাজ্যের আপামর যা পরিস্থিতি, একদিকে নিয়োগ দুর্নীতি, একদিকে ডিএ মামলা পিছিয়ে যাওয়া, এইরকম একটা আবহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে তোলে। ওই মাতালদের কথা, মাতালরা দেখবেন সারাদিনে ক্লান্তি, ভাল লাগছে না, কিছু করছে না, একটু মদ খেয়ে ফুর্তি করছি, মাতাল হয়ে রাস্তার নর্দমায় পড়ে থাকছি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেভিনিউ আর্নিং এর রাস্তা হচ্ছে মদ বিক্রি পশ্চিমবঙ্গে কমে গেলে মুখ্যমন্ত্রী নবান্নে যাতায়াতের পেট্রোল জোগাড় করতে পারবেন না। উনি বেঁচে আছেন মদ বিক্রির উপরে এবং কথা বলেন মাতালদের মতো অসংলগ্ন ভিত্তিহীন প্রলাপ।